পারেনি, ওর 95% বান ছিল। নাজিয়ার কাছে যাওয়ার পরও নাজিয়া শুধু ওর ভাইয়ের কথাই জিজ্ঞাসা করছে, অথচ ওর 90% বান ছিল। নাজিয়া ওই দিন রাত 3:30টায় চলে যায়। ভোরবেলায় তাকে নিয়ে আমরা উত্তরাতে নিজেদের এলাকায় দাফন করি, নাফিকে আইসিইউতে রেখে। 22 তারিখ দিবাগত রাত 12:30টায় নাফিক চলে যায়। পরবর্তীতে 23 তারিখে তাকে সেখানে দাফন করা হয়। তো বলার আসলে কিছু নাই। আজকে অনেকদিন হলো, এখনো আমার বাসায় আমরা রান্না করতে পারি না। আমার মিসেস এখনো তার বিছানা থেকে উঠতে পারে না, কারোর সাথে দেখা করতে পারে না। আমাদের এই বয়সে দুটো বাচ্চাই চলে গেছে। কাদের ভুলের জন্য চলে গেছে? আমরা সেদিকে অবশ্যই যাব না। কে ভুল করছে, কে ত্রুটি করছে, কার দোষ আছে, অন্যায় আছে, আমরা তো কাউকে পাবো না ফেরত। তারপরেও আমাদের পক্ষ থেকে দেশের জনগণ, দেশের শিক্ষিত সমাজ, আইনজীবীরা এবং দেশের ছাত্র সমাজ যে দাবিগুলো তুলেছে, আমরা সেই দাবিগুলোর সাথে একমত আজ এখানে এসে পৌঁছেছি যে না, আমরা এক্সট্রা কোনো কিছু চাওয়ার কোনো কিছু নাই। তাদের দাবিগুলা যদি 18 কোটি জনগণের যদি দাবিগুলা বাস্তবায়ন হয়, সর্বোচ্চ আদালত যে রায়টা দিয়েছে, আমরা আদালতের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আমরা আদালতের রায়কে মেনে নিয়েছি। আমাদের আহত এবং নিহত পরিবার, আমাদের এই দাবিগুলো আমরা দ্রুত বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করছি। 1 নম্বর দাবিটা হইল আমাদের সঠিক তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচার করতে হবে। 2 নম্বর যে দাবিটা আছে, ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ, যেটা হলো আমাদের একটা রায় হয়ে রিট পিটিশন হয়েছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব আইনজীবী, উনি একটা রিট করেছেন। ওই রিটের যে বাস্তবায়ন করার জন্য 2 জন বিচারপতি ওইটা রায় দিয়েছে। এবং এই দাবিগুলা যখন শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় আইন উপদেষ্টা বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিল, তখন কিন্তু আমরা ওখানে আহত বা নিহত পরিবারের কোনো সদস্যই ছিলাম না। আপনারা আমার মতো যারা সাধারণ জনগণ, তারাই দাবিগুলো তুলে ধরছে এবং তারা সেখানে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। তো আমরা সেই দাবিগুলোর সাথে একমত পোষণ করছি। সেই দাবির ভিতরে এই ক্ষতিপূরণের কথাটা উল্লেখ আছে। এই ক্ষতিপূরণটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। দ্বিতীয় দাবিটা হলো, যারা গুরুতর আহত আছে বা যাদের সব সময় ট্রিটমেন্টের প্রয়োজন হবে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, সেটা সরকারি হাসপাতাল হোক অথবা সিএমএসএ হোক, যেখানে হেলথ কার্ডের মাধ্যমে তাদের স্থায়ীভাবে আজীবন একটা চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য। চতুর্থ হলো দুর্ঘটনা আহতদের পুনর্বাসন। এই দুর্ঘটনায় অনেকেই খুবই আহত হয়েছে, যারা মৃত্যুর মতনই। তারা হয়তোবা ভবিষ্যতে কিছু করতে পারবে না। তারা যাতে কারো বোঝা হয়ে না থাকে, তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পঞ্চম দাবিটা হলো আমাদের পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের ইতিহাসে শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে যুদ্ধ বিমানে এতগুলা মানুষ নিহত হয়নি। যদি এই ধরনের ঘটনা নাই ঘটে থাকে আর এই ঘটনাই যদি বিরল হয়ে থাকে, তাহলে বাংলাদেশের জীবনে এই শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। সেই জন্য জাতীয়ভাবে এটা পালন করার জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমরা উপস্থাপন করছি।
ষষ্ঠ আমাদের যেই দাবিটা ছিল নিহতের কবর সংরক্ষণের জন্য। নিহতদের জন্য কবর সংরক্ষণের জন্য অনেকে আমাদের উত্তরাতে 12 নম্বর সেক্টরে হয়তো দাফন করতে পারছে, অনেকে যার যার এলাকায়ও দাফন করতে পারছে। কিন্তু উত্তরা 12 নম্বর সেক্টরে সেখানেও সরকারকে এগিয়ে আসতে হবে স্থায়ীকরণের জন্য, কারণ তাদের স্মৃতিটাই ধরে রাখতে হবে সবাইকে। আসলে ভাই, আমরা যারা হারিয়েছি তারা আসলে কখনই স্বাভাবিক হয় না। এই ধরনের ঘটনায় মানুষ মারা যায়, এটা স্বাভাবিক মৃত্যু। আর অস্বাভাবিক মৃত্যু আপনি দেখবেন, হয়তোবা আমরা গুগলে সার্চ দিয়ে দেখেছি, এই ধরনের ঘটনায় যারা সন্তানদেরকে হারিয়েছে, কোমলমতি সন্তানদেরকে হারিয়েছে জলসানো অবস্থায়, এরকম তারা কখনই স্বাভাবিক হতে পারে নাই, আমরা দেখি নাই, স্বাভাবিক হতে দেখি নাই। সেম আমরাও আমৃত্যু কখনই স্বাভাবিক হতে পারবো না। তাই তাদের কবরকে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার আরো একটা যে কবরের বিষয়ে, আমি আমার দুটো সন্তানকে 2 দিনে হারিয়েছি। যদি একদিনে হারাতাম তাহলে আমি যে কোনো এক জায়গায় স্থায়ীভাবে কবর দিতে পারতাম, কিন্তু একজনকে আইসিইউতে রেখে আরেকজনকে দাফন করার জন্য আমাকে অস্থায়ী কবরস্থানে দাফন করা লাগছে। এখানে বিমান বাহিনী আমাকে বলছে সহযোগিতা করবে কবরস্থানে স্থায়ী করার জন্য, আসলে এখন তারা নেই। জিনিসটা বুঝতে পারছেন? আমি হয়তোবা অনেক কিছুই বলার আছে, আমি বলবো, আমি পয়েন্টগুলো বলে নিই, কিন্তু তারা ফ্রি করতে চায়। কোথাও কি ফ্রি হয়? আপনি কবরস্থানে স্থায়ী করবেন, কোথাও কি ফ্রি হয়ে গেল? আমি দৌড়াচ্ছি, আমার পাশে আমার এলাকার রফিক ভাই আছেন, রফিক ভাইকে বিষয়টা জানাইছি, আমার এই বিষয়টা নিয়ে অনেকে কাজ করছে। আমি চাচ্ছি যে আমার বাচ্চাদের কবরটা স্থায়ী করার জন্য আমার যদি জমিও কিনা করা প্রয়োজন হয় সেটা আমি করব। আজকে আমি ফেনীতে যাচ্ছি, যাদের পাশে ওই যে কবরস্থানের পাশে জমিটা, সেটা প্রয়োগ করে আপনাদের সামনেই বললাম। কিন্তু সরকার বা স্কুল কর্তৃপক্ষ বা মাইলস্টোন, ওভারঅল তো এখানে বিমান বাহিনী দায়ী। আমার বাচ্চারা তো স্কুলে পড়তে গেছে, স্কুল তো আর মারে নাই হিসাব করলে। তাদের যুদ্ধ বিমান জনবহুল এলাকায় এসে ফালাইছে, এই বাচ্চাগুলো মরছে। কিন্তু তারা যে আমাদেরকে এতটুকু পুনর্বাসন করবে আশ্বাস দিল, কিন্তু আসলে আজকে 2 মাসের বেশি অতিবাহিত হচ্ছে, এখন আর তারা ফোনও ধরে না, কথাও বলে না, তাদের দিন শেষ এখন। তো আমার কবরস্থান স্থায়ীর ব্যাপারে আমাদের সকলের, যাদের কবরস্থান উত্তরা 12 নম্বর সেক্টরে দাফন করা হয়েছে, তাদেরও স্থায়ী করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি।